যে ক্ষত হয়েছে প্রচুর ব্যথা হবে। শুদ্ধ কথা বাড়িয়ে ওষুধ খেয়ে বেরিয়ে গেল। কয়েক ধাপ এগিয়ে পেছনে ফিরে তাকালো শীতলের ব্যালকনি বরাবর। কেউ নেই, তবে সে নিশ্চিত শীতল ওইখানেই লুকিয়ে আছে। দেরি হয়ে যাচ্ছে ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতেই শীতলের কণ্ঠে গান কর্ণকুহরে পৌঁছালো। সে থমকে দাঁড়িয়ে গেল। শীতল তখনও চেঁচিয়ে গেয়ে যাচ্ছে, বন্ধু হাইটা যখন যায়, পিছন ফিরা ফিরা যায়, দেখলে তারে মনের ভিতর দোতারা বাজায়। ওপর থেকে চেঁচিয়ে গান গাইছে শীতল, আর নিচে দাঁড়িয়ে গান শুনে হতভাগ শুদ্ধ। তার বোধগম্য হলো না আসলে গানটি আস্ত খোঁচা। গানই যদি হয় খাপে খাপ মিলে কিভাবে। দেখতে তারে মনের ভিতর দোতারা বাজায়, এই লাইনের মানে কি? তাকে দেখে তার মন দোতারা বাজে? তা ধীর গতিতে বাজে নাকি বুলেটের গতিতে? ভয়ঙ্কর ব্যাপার তো। পরখ করা দরকার। পরখের আগে অবশ্য চেলাকার দরকার। বেশি শক্তপোক্ত না হলেও চলবে। ওই একবার বাড়ি দিলে ভূত পালিয়ে যায়, এমন হলেই হয়। তাছাড়া এইবার বাড়িয়েতে বুঝলো আশেপাশে চেলাকাঠ দেখেনি। আগে ছাদে বাগানে চেলাকাঠ পড়ে থাকতো। চেলাকাঠগুলো হাত পা গজিয়েছে বোধহয়। হঠাৎ উড়ে উড়ে কোন গর্তে লুকিয়েছে তাও জানা দরকার। এত দরকারি দরকারি কাজগুলো সেরে ফেলবে যদিও, ততক্ষণে শীতলের গান থেমে গেছে। থামার কারণ পরের লাইন হয়তো ভুলে গেছে সম্ভবত। শুদ্ধ নিশ্চিত তাকে বের হতে দেখেই শীতল গান গেয়েছে। তার গান থেমেছে মানে সে উঁকি মেরে হলো দেখবে দাঁড়িয়ে আছে কিনা। একথা ভাবা মাত্রই জানালার পর্দার আড়াল থেকে ইঁদুরের মতো মুখ বের করে উঁকি মারল শীতল। তাকে জানালা বরাবর তাকিয়ে থাকতে দেখে চট করে মাথা ধরিয়ে নিল। সেকেন্ডের ব্যবধানে আবারও উঁকি মারল। তখন শুদ্ধ চেঁচিয়ে বলল, নেমে আয়, মারবো না। কথা কানে ঢুকছে না? আয় বলছি, ভাজা বাদাম কিনে দেবো। আমাকে যেতে হলে খবর আছে তোর। 1 থেকে 10 গুনবো, এর মধ্যে না এলে আজ সারা রাত কান ধরিয়ে রাখবো। শুদ্ধ একথা বলল। একথা শুনে শীতল পর্দার আড়াল থেকে জবাব দিল, আমি কিছু করিনি। শুদ্ধ বলল, আমি কখন বললাম তুই কিছু করেছিস? আয় আয়, দ্রুত আয়, বের হতে হবে আমাকে। শীতল বলল, আমি এত বোকা না। বাদামের লোভ দেখিয়ে চালাকার দিয়ে মারার ধান্দা কি ভেবেছেন, বুঝি না কিছু। শুদ্ধ বলল, ভালোই তো চালাক হয়েছিস। চালাক হওয়া খুবই ভালো, তবে কতটা চালাক হয়েছিস পরীক্ষা করে নেব সময় করে। এখন আয়, নয়তো চলে যাব কিন্তু। শীতল বলল, কোথায় যাব? শুদ্ধ বলল, পাত্রী দেখতে। শীতল বলল, আমি যাব না। শুদ্ধ বলল, না, আমি আগে দেখে আসি, পছন্দ হলে সবাই গিয়ে দেখে আসিস। শীতল বলল, মেয়ে কি করে, দেখতে কেমন, গায়ের রং সাদা নাকি কালো, আমার মতো লম্বা চুল নাকি বব কাটিং, কাজল পরলে সুন্দর দেখায় তো? শুদ্ধ বলল, সুন্দরী বউ লাগবে না আমার, আমি চাই বুদ্ধিমতী বউ। সুন্দরীরা বোকা আর মাথা মোটা টাইপের হয়, সেটাই জলজান্ত প্রমাণ তুই। একথা শুনে শীতলের মুখে হাসি মিলিয়ে গেল। মন ভার হলো। সে মুখ গোমড়া করে জবাব দিল, চোখের সামনে থেকে বিদায় হন, নামবো না আমি। শুদ্ধ বলল, ওকে, আচ্ছা শোন, একটা কাজ করে দিতে পারবি? করলে কচকচে 500 টাকা নোট দেবো। শীতল বলল, কি কাজ শুদ্ধ ভাই? শুদ্ধ বলল, একটা মোটা চেলাকাঠ আমার রুমে রেখে আসবি। আজকাল বাড়িতে জংলি বিড়ালের উপদ্রব বেড়েছে। মুখের ভাষাও জঘন্য। সায়স্তা করা লাগবে। এসে যদি দেখি কাজ কমপ্লিট করেছে, তাহলে সাথে সাথে টাকা পেয়ে যাবি। একথা বলে শুদ্ধ সময় দেখে দ্রুত পায়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির গেট পেরিয়ে। শুদ্ধ চালাকিও ধরে ফেলেছে সে, তবে চালাকি খাটলো না দেখে খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে জব্দ করতে পেরে খুশির অন্ত নেই। দুটো ডানা থাকলে আগাতে এক্ষুনি 2 চক্কর মেরে আসতো। সন্ধ্যায় বাড়ির সদস্যের সামনে ওই দুঃসাহসিকতার কাজ করতে পেরে মন যেন পুরো পৃথিবীর সামনে বলতে চাচ্ছে, পৃথিবী এত সুন্দর কেন, সুখ এত শান্তির কেন। একথা বলে সে ধারালো নখের দিকে তাকিয়ে নখের উপর চুমু খেলো। তারপর কায়দা করে ভ্রু জোড়া নাচিয়ে দুষ্টু হেসে বলল, আসবি আর লাগদে, আজ পিঠে দিয়েছি, এবার মুখে দেব। সুন্দরী মেয়েদের সাথে উড়াউড়ি করার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেব। মুখ ভেঙচিয়ে দিয়ে কথাটা বলে স্মরণ হলো শুদ্ধ পাত্রী দেখার কথা বলল। আসলেই কি তাই? গেলে যাক। তার মতো বিশুদ্ধ পুরুষকে কোন মেয়ে সঙ্গী হিসেবে নিয়ে কপাল পুড়তে চাই সেও দেখবে। অবশ্য সেই মেয়ের জন্য অগ্রিম আকাশসম সমবেদনা। একথা বলে মিটিমিটি হাসতে হাসতে রুমে চলে গেল সে। খুব শান্তি লাগছে, রাগ মিটেছে। এতক্ষণ রাগে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছিল যেন। ইচ্ছে করছিল দাঁতের তলে দিয়ে পিষতে। এত রাগ হতো না যদি তার পেয়ারা গাছের লাল পিঁমড়ে কামড়ে অবস্থা খারাপ না করে দিত। পিঁমড়ের জ্বালা লাম মেরে নামতেও পারতো। গাছে উঠতে নামতে ভালোই পারে সে। 3 বোনের মধ্যে সেই একমাত্র গাছে উঠতে পারে, শুধু নিচে কাঁটা বিছানো থাকায় নামতেও পারেনি। কাহিনী এখানে শেষ হলে তাও হতো, মনকে বুঝ দিতে পারতো। হারামি পিঁমড়ের কামড়ে কান্নাকাটি করে মানুষ হাসাতে চায়নি। এখন তো বড় হয়েছে, পিঁমড়ের কামড়ে কাঁদলে লোকে কি বলবে, তাই সে কথা গোপনই থাক। কিন্তু পেয়ারার ফুলের উপর বসা হারামি
হারামজাদা মৌমাছিরাও ভুনভুন করে উড়ে এসে ঠিক ঘাড়ের উপর দিয়েছে হুল ফুটিয়ে। এক হাতে ডাল ধরে আরেক হাত দিয়ে মৌমাছি সরাতে গিয়ে দেখে তিনটে মৌমাছি, তিনটে কামড়ে ধরে আছে। তারপরে কোনো মতে তিনটেকে পিঠে মেরে কাঁদছিল সে, খুব জ্বলছিল। মৌমাছির কামড়ে জ্বালা যতক্ষণ বাড়ছিল তার সব রাগ জমা হচ্ছিল শুদ্ধর ওপর, তার কারণে এসব হয়েছে। তারপর আর কি, সুযোগ মতো সেও নখ দিয়ে তাকে জ্বালিয়ে দিল, দেখ কেমন লাগে। অতঃপর এখন শান্তি আর শান্তি। আজ মন ভালো থাকায় পড়তে বসলো। কিছুক্ষণ বই নিয়ে নেড়ে চেড়ে দেখে তার মনে হলো কাল থেকে তো রমজান মাস, পবিত্র মাস। এই মাসে পড়ে কি হবে, ঈদের পর মেলা সময় আছে, তখন পড়লেই হয়। এখন মন ভালো উপন্যাসের বইটা শেষ করা যাক। যেই ভাবা সেই কাজ, সে উঠে গিয়ে অর্ধেক পড়া উপন্যাসের বইটি নিয়ে শুয়ে পড়ল। উপর হয়ে শুয়ে বুকের নিচে বালিশ দিয়ে মনোযোগ সহকারে পড়তে লাগলো। পড়তে পড়তে তার একটা লাইন বেশ পছন্দ হলো। কাউকে জীবন্ত লাশ বানাতে চাও, তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধ্রে রন্ধ্রে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মনকুঠুরিতে খোদাই করে রাখতে বাধ্য করো। যদি করো, দেখবে সে মরবেও না আর ভালো থাকবেও না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়তে। কথাখানা ভারী পছন্দ হলো শীতলে। চিৎ করে শুয়ে বইটা বুকের উপর রেখে গভীর চিন্তায় মগ্ন হলো। ভাবলো অনেক কিছু। তার শত্রু ওই একটা, তাকে এই মন্ত্রে কাবু করলে কেমন হয়। শুনশান এরিয়া, চারদিকে অন্ধকার জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে শুদ্ধ 5 মিনিটের পর এসে থেমেছে নির্জন রাস্তায়। তারপর আশেপাশে তাকিয়ে প্রবেশ করলো জঙ্গলে আরো গভীরে। সারি সারি গাছ, অন্ধকার পথ, কাঁটা ঝোপে ভরা মেঠো পথ পেরিয়ে এসেছে আধ ভাঙা পুরনো এক খুবড়ির কাছে। খুবড়িটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে কোনো বাড়ি বানাতে গিয়েও বানানো হয়নি। অবহেলা ইট খসে গেছে, সবুজ লতাপাতায় ভরা গেছে খুবড়ির দুর্বল প্রাচীর। আশেপাশে বড় বড় গাছের পাতা ঝরে শুকিয়ে মাটিতে পড়ে আছে। কদম ফেলার সাথে সাথে মরমর করে শব্দ হচ্ছে। সে খুবড়ির এক কোণে শুকনো পাতা স্তূপ সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করতেই খট করে শব্দ হলো। মুহূর্তেই সেখানে গোলাকৃতি লোহার প্লেট দেখা গেল। আশ্চর্যজনকভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠল। ঘুরছে প্লেটটা, প্যাটার্ন লক চাটছে। শুদ্ধ অদ্ভুত কায়দায় প্যাটার্ন আঁকলে ইংলিশে এস অক্ষরটি ভেসে লক খুলে গেল। দেখা মিলল একটি গেটের। গেটে পা রাখতেই সাপের মতো পেঁচানো সিঁড়ি। সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মাধ্যমে গেট বন্ধ করে পুনরায় সিঁড়ি দিয়ে বেয়ে নামলো সে। তারপর নির্দিষ্ট এক স্থানে দাঁড়াতেই শরীর স্ক্যান হলো। স্ক্যান করার কারণ, শরীরে যদি কোনো ক্ষতিকারক পোকামাকড় কামড়ায় তাহলে রিমুভ হয়ে যাবে, নতুবা অ্যালার্ট দেবে। এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কতা মানতে হয় তাকে। মানার মতো সিস্টেম অন রেখেছে। তাছাড়া পার্সোনাল ল্যাবে অনেক কিছু আছে যেগুলো একদিকে যেমন উপকারী, তেমনি ক্ষেত্রবিশেষ হয়ে দাঁড়ায় প্রাণনাশী। শুদ্ধ শরীর স্ক্যান হয়ে গেলে দরজা দিয়ে এগিয়ে এলো। পিপ পিপ শব্দে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করলো। মুহূর্তেই গেট খুলে যেতেই চোখে পড়লো এক মানবীর দিকে। মানবী অ্যাপ্রন পরিহিত অবস্থায় সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে, চোখ জোড়া বন্ধ, অথচ ঠোঁটে অমায়িক হাসি। হঠাৎ সেই হাসি মুছে গেল। দ্বিতীয় কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালো। শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতেই শুদ্ধের ভেতরে প্রবেশ করলো। বলল, শুদ্ধ বলল, ঐশ্বর্য কোথায়? অর্ক বলল, কেবলই ফ্রেশ হতে গেল, চলে আসবে এক্ষুনি। শুদ্ধ বলল, হঠাৎ জরুরি তলব? অর্ক বলল, কাজ হয়ে গেছে। শুদ্ধ বলল, কোনটা? অর্ক বলল, পুরনোটা। শুদ্ধ বলল, নতুন কোনো সিনডম দেখা দিয়েছে? অর্ক বলল, শুদ্ধ বলল, কি? অর্ক বলল, ছেলেটা পুরুষালী হরমোনগুলো ব্লক হয়ে নারীর দেহের হরমোন তৈরি হচ্ছে এবং পুরুষালী অবয়ব কেটে ধীরে ধীরে নারীর দেহে গঠন প্রকাশ পাচ্ছে। শুদ্ধ বলল, তার মানে আমার ধারণাই সঠিক, মেডিসিন বদলে দিয়েছে কেউ। অর্ক বলল, তবে অবাক করার মতো একটা ব্যাপারও ঘটেছে। শুদ্ধ বলল, কি? অর্ক বলল, ছেলেটার কণ্ঠস্বর মেয়েদের মতো শোনাচ্ছে। শরীরে অস্বাভাবিকভাবে পশম এবং পুরুষালী স্তনবৃত্ত প্রাপ্তবয়স্ক নারীর মতো দেখাচ্ছে, যা আমাদের ধারণার বাইরে ছিল। কথা হচ্ছে, এই মেডিসিন কোথা থেকে এলো, কারা বানালো, তাদের মূল উদ্দেশ্য কি? এটার রেজাল্ট ভয়াবহ। কেউ যদি প্রতিশোধমূলক কাজ করে তাহলে এটা পুরুষালী সমাজের হুমকির মুখে। একথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পাশের রুমে চলে গেল। পরনের পোশাক ছেড়ে ল্যাবের পোশাক পরে গেল নির্দিষ্ট এক কক্ষে। কাঁচের তৈরি বিশালিকা কক্ষে শুয়ে আছে জীবন্ত পুরুষ। শ্বাস চললেও চলাফেরা নেই, কথা বলে মাঝে মাঝে, চোখে মেলে তাকায় না, খাবার নিজে হাতে তুলে খায় না। তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়ে। তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে। বর্তমানে তার যা অবস্থা, ভদ্র সমাজে চলাফেরা করতে পারবে না সে, কারণ সাধারণ মানুষ তার কাছে খাদ্যে পরিণত হতে পারে, আবার সাপের ন্যায় খোলস ছাড়তেও পারে। শুদ্ধ মুখে মাস্ক পরে এগিয়ে গেল তার কাছে। কে বলবে বড়লোক বাপের ছেলে এটা। যাই হোক, কর্মফল বলে একটা কথা আছে না। এসব ভাবতে ভাবতে শুদ্ধ নিজে পরখ করলো। মাত্র 4 সপ্তাহে এসব সিমডেম দেখা দিয়েছে। আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক, দেখা
দেখা প্রয়োজন, তাদের আর কি কি দেখতে হয়, তারপর না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে। এরপর সে আরো কিছুক্ষণ সেখানে থেকে ঐশ্বর্যের সাথে দেখা করলো। কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। সেসব করতে করতেই রাত বাজলো 1টা। ঐশ্বর্যকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজলো প্রায় 1:30টার মতো। সায়নের পার্টি অফিস এখনো খোলা। পার্টি অফিস পেরিয়ে চৌধুরী বাসায় যেতে হবে। শুদ্ধ কি মনে করে অফিসের ভেতরে প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই আজম সহ সকলেই ব্যতিব্যস্ত হয়ে গেল। সাহারিয়া ভাইয়ের ছোট ভাই মানে তাদেরও ভাই। মুখে মুখে শুদ্ধকে ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলেও খুব একটা লাভ হলো না। শুদ্ধ চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আজমকে বলে বসলো, ভাইয়া কোথায়? বাড়তি কথা নয়, কাজের কথা বলো। আজম বলল, ভাইয়া একটু কাজে গেছে, চইলে আসবে নে। শুদ্ধ বলল, কোথায় গেছে? আজম বলল, কনককে মারা দিতে। হালাল বহুত জ্বালাইতেছে। সাহারিয়ার ভাইয়ের থাপনা খাইয়ে শুধরাইবে না। আপনি বসেন ভাই, ঠান্ডা খান। শুদ্ধ বলল, কনক মানে সিদ্দিকের চেলা? আজম বলল, হ ভাই। শুদ্ধ বলল, কি করেছে সে? আজম বলল, কনকের বইনে কেরা জানি রেপ করেছে, এখন কনক দোষ দিতেছে সাহরিয়ার ভাইয়ের। পুলিশ কেসও করেছে, পুলিশ আইছিল কিছুক্ষণ আগে। শুদ্ধ বলল, তার মানে ভাইয়া এখন থানায়, তাই তো? আজম বলল, হ। না মানে হয়েছে কি ভাই? এই শুদ্ধ বলল, চলো। আজম বলল, ভাই কিতাছি যে চৌধুরী বাড়িতে জানাইতে মানাই করেছিল সাহারিয়ার ভাইরে, জানাইলে আমারে আগে কোপাইবে কইছে। সকালটা হইলেই ভাইয়ে জামিন পাইয়া যাইব। আপনি থানায় যাইয়েন না ভাই, সাহারিয়ার ভাইরে গোসা করব। শুদ্ধ শুনল, তারপর এক পকেটের হাত গুজে আজমের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, তোমার সাহারিয়ার ভাই নির্বাচনে দাঁড়াবে, জানো তো? শুদ্ধ বলল, এসব কেস ভাইয়ার নামে আগে পিছে থাকলে তার নির্বাচন করার স্বাদ ঘুচে যাবে। রাজনীতি করো অথচ সিদ্দিকের চাল ধরতে পারোনি। সিদ্দিকের এখন একটাই লক্ষ্য, ভাইয়াকে নির্বাচন করতে না দেওয়া। এই জন্যই কনকের বোনের কেসটা ভাইয়ের ঘাড়ে চাপাতে চাচ্ছে হয়তো, যাতে কেস জারি হয় তার নামে। নির্বাচনের আগে ভাইয়াও মুখ থুবড়ে পড়ে। যদি ভাইয়াকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে চলো যাই গা। রাতের দাগ রাতেই মুছে ফেলি। দাগ পড়বে না, দাগ অবহেলা করতে নেই। কোনো দাগ কারো জীবনে মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল। তার কথাগুলো আজম হতবাক হয়ে শুনল। আসলেই তো, এভাবে তো ভেবে দেখেনি। এই জন্য শিক্ষিত মানুষের সাথে চলা উচিত, কারণ এরা জানেও বেশি, জ্ঞান রাখেও বেশি। দুজন কথা না বাড়িয়ে চলল থানার দিকে। যেতে যেতে শুদ্ধ ফোনে কারোর সাথে কথা বলল। কথাগুলো শুনে মনে হলো কোনো বড় মাপের মানুষ। এটাও বুঝলো শুদ্ধ রাজনীতিবিদের সাথে যোগাযোগ আছে। সঙ্গে এটাও বুঝলো সায়নের জামিন হলো বলে থানায় অলরেডি জানানো হয়ে গেছে। ঘটনা বুঝে আজম হঠাৎ আমতা আমতা করে বলল, ভাই একখান কথা কইতাম, অনুমতি পাইলে। শুদ্ধ বলল, আজম বলল, রাগ করিয়েন না, ভুল কইলে মাপ কইয়া দিয়েন। মনের কথা চাইপা রাখতে পারি না, দীক্ষা কইতাছি। ভাই আপনারে এসব কাজ ছাইরা আমাগো লগে মাঠে আইসা পড়েন। কি দরকার শুধু শুধু অবুজ ইঁদুদের হোগ্গায় ইঞ্জেকশন মারা? আমাগো চাইপাশে বড় বড় মেলা ইঁদুর আছে, তাও মুখোশ পরা ইন্দুর। আমি আর শাহরিয়ার ভাই মাঠে নামছি হ্যাগলে সাপকরণের লিগ্গা। আপনি আমাগো সঙ্গ দিলে আরও ভালো হইতো, কারণ আপনি তো আবার ইঁদুরে হোগ্গায় ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে, পারবেন ভালোই। আমরা রোজ আপনারে ইঁদুর আইনা দিমু, আপনি খালি ইঞ্জেকশন মারাইবেন। শুদ্ধ বলল, আমি খালি ইঞ্জেকশন মারি, একথা কে বলেছে? আজম বলল, শীতল আপায়। শুদ্ধ বলল, এসব ভাষা ব্যবহার করেছে? আজম বলল, না না, ছিছি, আপা পড়ালেহাম জানা মাইয়া, এসব ভাষা কয় নাই, আপা ভালোবাসা কইছে। শুদ্ধ বলল, শুনি কত ভালোবাসা ব্যবহার করেছে। আজম বলল, আসলে হয়েছে কি, আমি ভাইরে আপনার কথা জিগাইছিলাম, তখন আমি নতুন, কাউরে চিনতাম না। শীতল আপাই ভাইয়ের সাথেই ছিল। আপারে গাড়ি কইরা কলেজে নামাইয়া দিতে যাইতেছিলাম। আপনার কথা কওনের পর আপাই কইছিল আপনি সাইন্টিস্ট। আমি বুঝি নাই এরই আসলে কি কাম কি। পরে আপা আমারে বুঝাইতে কইল আপনি বিজ্ঞানী, পরীক্ষা নিরীক্ষা করণের লিগ্গা নাকি ইঁদুরের বামে ইঞ্জেকশন মারেন। আপা শিক্ষিত মাইয়া, তাই কইছিল। বাম বাম কি তাও বুঝি নাই তখন। পরে আপা চইলা গেলে সাহারিয়ার ভাই কইছিল বাম মানে হইল পাছা। ভদ্রলোকেরা পাছাকে সম্মান দেখানোর লিগ্গা বাম কয়। আমার আবার এত ভালো ভাষা মুখে আহে না, তাই আমি কইছি হোগ্গা। ভালো করছি না ভাই? আজম আবার বলল, আপনি আমাদের দলে চইলা আয়েন ভাই। মিলা ঝুইলা কাম করলে আমারাই হইব এখানকার রাজা। শুদ্ধ বলল, ক্ষমতার লোভ ভালো জিনিস নয় আজম। ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরিচা ধরায়। তাছাড়া আমি আমার কাজ নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। আজম বলল, শুধু শুধু ইঁদুরগুলোনের উগরে এত রাগ জ্ঞান আপনার? হ্যাঁ, যতই শুটু প্রাণী হোক, হেগরে
কি লাগে না কন? ভাইয়ে কি রাগ হইলেন নাকি? শুদ্ধ বলল, ভুলভাল বকবক শোনার অভ্যেস আছে আমার। বলো তুমি, সমস্যা নেই। আজম হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল। বাইচেলেন ভাই। এরপর আজম নিজের মতো বকবক করতেই থাকলো। শুদ্ধ শুনছে কিনা বোঝা গেল না, কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করায় ব্যস্ত। এই সময় এ অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এঁটেছে একথা শতভাগ নিশ্চিত। কারণ আর যাই হোক, সে অকারণে কিছু করে না। এদিকে প্রতিটা টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর একটি ঘটনা। বারবার দেখা হচ্ছে নামিদামি একটি কালো গাড়ি, গাড়ির ডিকি খোলা এবং ডিকির মধ্যে রাখা মানুষের কাটা হাত পা। ছবি সুস্পষ্ট দেখা যাচ্ছে না যদিও, কারণ আবঝা করা যাতে কেউ ভয় না পায়। কার গাড়ি, কাটা হাত পা, কাদের, কোন অপরাধের দরুন এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারো। সাংবাদিকরা ছবি তুলছে, প্রচার করছে নিউজ চ্যানেলে। তখনই সাক্ষী হতে হলো আরেকটি ঘটনার। জানা গেল এই গাড়িটি রাজনীতিবিদ আবু সিদ্দিকের বড় ছেলে। সে বাইরের দেশে থাকলেও 3 দিনে হলো দেশে এসেছে। পেশায় রাগবি প্লেয়ার, বাবার মতো রাজনীতির ধারে কাছেও নেই। শান্ত ও ধীর স্বভাবে। নাম কায়েস সিদ্দিকী, বয়স 26-এর কাছাকাছি। কিছুক্ষণ আগে কায়েসের গাড়ি দেখালেও এখন কায়েসকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া দেখাচ্ছে। আবু সিদ্দিক সেই মুহূর্তে একটিবারে গলায় লাল পানি ঢালছিলেন। ওনার মন মেজাজ ছিল অত্যন্ত ফুরফুরে। দলীয় অন্য সদস্যরাও ছিলেন আমোদ ফুর্তিতে। ঠিক সেই মুহূর্তে কনকের মাধ্যমে ছেলের বিপদের কথা পৌঁছে গেল সিদ্দিকের কানে। ছেলের গাড়িতে নাকি কাটা কাটা হাত পা পাওয়া গেছে।